ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন, দুনিয়ার কোনো শক্তি তা ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, সম্প্রীতি রক্ষায় সব ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ ডাকসু নির্বাচন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেয়া হবে সর্বোচ্চ সহযোগিতা। স্থানীয় প্রশাসন বৈঠকে রাজবাড়ির মতো ঘটনা প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়। স্থানীয় প্রশাসনকেও করা হয়েছে সতর্ক। সম্প্রীতি রক্ষায় সব ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এই বিষয়ে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে। আমি কিন্তু আমার প্রথমে ওপেনিং রিমার্কসে এটা বলেছি যে এবং আমাদের ধর্ম অ্যাডভাইজার যারা আমাদের ধর্মীয় গ্রুপ যারা আছেন সবার সাথে কথা বলবেন। গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতের নির্দেশ দেন সরকার প্রধান। গত বছরের অভিজ্ঞতার জন্য এবছরও কাজে লাগাতে পারি এবং উনি জোর দিয়েছেন যাতে এবার সব ধরনের নিরাপত্তার জন্য খুব আগে থেকেই নেওয়া হয়, যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে বিশেষ নজরদারি করা হবে জানিয়ে প্রেস সচিব বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই। নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। অস্থিতিশীলতা তৈরির যে কোনো চেষ্টা থামাতে প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বলেও জানান প্রেস সচিব। কঠোর নির্দেশনা দেওয়া হয়। নূর সেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কাউন্সিল হলে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জানান, তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন দলের জন্য অবিস্মরণীয় এক ইতিহাস তৈরি হবে। পাশাপাশি সেদিনই বিএনপির জাতীয় নির্বাচনের অর্ধেক প্রচারণা হয়ে যাবে। আগামীর বাংলাদেশে চাইলেই আর কেউ অগণতান্ত্রিক বা ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাবে না বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। বলেন, বিএনপি জনভোগান্তি না করে মানুষের কল্যাণে কর্মসূচি চাচ্ছে। আমরা এখন নির্বাচনে আবহের মধ্যে আছি। সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আসন পুনর্বহালের দাবিতে পাবনা, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এতে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া বাগেরহাটের সংবাদ সম্মেলন থেকে সোমবার হরতালের ডাক দিয়েছে বিক্ষুব্ধরা। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নিরপেক্ষভাবে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। আসন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। 15 কিলোমিটার যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এখানে বিজয়নগরের জনগণ বারবার আন্দোলনে নেমেছে, রাজপথে নেমেছে এবং আমরা আপত্তি জমা দিয়েছি নির্বাচন কমিশনে। যদি আমাদেরকে চলালির সাথে নেওয়া হয় তাহলে আমাদের প্রশাসনিক সুবিধা হইতে আমরা বঞ্চিত হব এবং ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক সকল অবস্থা থেকে আমরা বঞ্চিত হব। পাবনার বেড়ায় সিএনবি মোড়ে 2 ঘন্টা বিক্ষোভ করেন স্থানীয়রা। টায়ার জ্বালিয়ে স্লোগান দেন অবরোধকারীরা। এদিকে হোমনা, মেঘনাকে কুমিল্লার 2 আসনে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতিরোধ করে। আমরা হোমনা, মেঘনা আসন চাই, আমরা দাউদকান্দি থাকতে চাই না, আমাদের দাউদকান্দির দরকার না। নির্বাচন কমিশন তাদের আইন নিজেরাই লঙ্ঘন করেছে। তাদের আইনে বলা আছে প্রশাসনিক বিন্যাস, আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার কথা তারা বলেছেন। এই দুইটি বিষয়কে তারা লঙ্ঘন করেছে। এছাড়া বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে 5 দিনের কর্মসূচি দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর মধ্যে রয়েছে সোমবার জেলায় সকাল সন্ধ্যা হরতাল।
হরতাল সকাল সন্ধ্যা বাগেরহাট জেলা সদর সহ সকল উপজেলায়। 9 তারিখে মঙ্গলবার আমরা আবার বিকেল 5টায় বাগেরহাটের প্রতিটি উপজেলায় আমরা বিক্ষোভ সমাবেশ করব। এদিকে নির্বাচন কমিশন বলছে সর্বোচ্চ সতর্কতা ও দক্ষতার সাথে আসন সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। কমিশন মনে করে যে এটি সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে কি বলে যে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে। গত 4 আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের 300 আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট দেওয়া হয়। এতে গাজীপুরের একটি আসন বেড়েছে ও বাগেরহাটের একটি কমেছে। এছাড়া ঢাকার 8টি সহ মোট 46টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডাকসু নির্বাচন শেষ দিনের প্রচারণায় মুখ্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটে জিতলে নিরাপদ ক্যাম্পাস সহ 8 বিষয়ে কাজ করার শপথ নিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। আর অন্য ছাত্র সংগঠনগুলোর প্রার্থীরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রকাশ করেছেন শঙ্কা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ভোট সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। একদিন পরেই ডাকসু নির্বাচন, প্রচারণার শেষ দিন। রোববার হল থেকে ক্যাম্পাস সবখানেই ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা সহ 8 বিষয়ে শপথ নেন ছাত্র দলের প্রার্থীরা। নির্বাচিত হলে প্রত্যেক শিক্ষার্থীর জন্য বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়বেন তারা। তাদের জন্য নিরাপদ আবাসন, স্বাস্থ্য সেবা, সম অধিকার প্রতিষ্ঠা এবং সর্বোপরি তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। অনেকেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, এমন অভিযোগ ছাত্র শিবিরের। তো এটার মাধ্যমে তো লেভেল প্লেইং ফিল্ড এনশিওর হয় না। তো সব মিলিয়ে তাদের অপেশাদারিত্বমূলক আচরণ এবং একটা বিশেষ ছাত্র সংগঠনকে ফ্যাসিলিটি দেওয়া, এর মাধ্যমে আমরা নির্বাচনের ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। নির্বাচনে কারচুপির শঙ্কার কথা বলছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা। আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশন একটা কারসাজি করতেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতেছি নির্বাচন কমিশন একটা কারসাজি করতেছেন। ভোট কেন্দ্রগুলোকে নিয়ে তারা একটা ইঞ্জিনিয়ারিং করতেছেন। এই ইঞ্জিনিয়ারিংটা একটা পক্ষের স্বার্থের দিকে যাচ্ছেন। জাল ভোটের বিষয়ে সতর্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচন সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু চতুর্দিকে গুজব রটে যাচ্ছে। তা আমরা এই বিষয়ে আমাদের প্রিয় ছাত্রছাত্রী এবং অংশীজনদেরকে আমরা অনুরোধ করব, আপনারা গুজবে কান না দিয়ে আমাদের রিটার্নিং অফিসারদের যে অফিস আছে সেখানে আসতে পারেন। হাসপাতাল থেকে ছুটির পরে হুইল চেয়ারে বসে প্রচারণা চালায় প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু। জানান সবাই ভোট দিতে এলে টিকবে না এখনকার কোনো সমীকরণই। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে রাজারবাগে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় নেতাদের তোষণ না করে জনগণের জন্য কাজ করতে পুলিশের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। বলেন জনগণ, রাজনৈতিক দল এবং ইসি সহ সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি আরও জানিয়েছেন ভোটের আগে লটারির মাধ্যমে পুলিশে বদলি এবং পদায়ন করা হবে। আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ পুলিশ। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স বলেন, জুলাই অভ্যুত্থানের পর পুলিশের চূড়ান্ত পরীক্ষা হবে আগামী সংসদ নির্বাচন। আর সব ধরনের চাপের মুখেও পুলিশ সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান আইজিপি। সংঘাতের পরিবর্তে সমাধানকে অগ্রাধিকার দেওয়া যায়, কিভাবে মানুষের আস্থা অর্জন ও নিরাপদ পরিবেশ তৈরি করা যায়। নির্বাচন কেবল ভোট গ্রহণের প্রক্রিয়া নয়, এটা জনগণের বিশ্বাসের প্রতিফলন। ক্রাইম কন্ট্রোলের যে জায়গাটা, ক্রাইম শুরু হয় ওখানে, রেকর্ড হয় ওখানে, তদন্ত হয় ওখানে, বিচার শেষ হয় ওখানে। এই ইউনিটটাই আপনাদের সবকিছু এখানে, কাজগুলা শুরু যেখানে শেষও সেখানে, বাকিগুলো উপরের অংশটা হচ্ছে অ্যাপিল।
আওয়ামী লীগ আমলের 3টি নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলে জাতিকে একটি সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পুলিশের প্রতি নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেরকম ছিল, এই গত কয়েকদিনের ঘটনায় মানে আমি বলবো যে একটুখানি খারাপের দিকে গেছে। এটাকে আমরা আবার পুরা আগের দিকে যেন নিয়ে আসতে পারি এই ব্যবস্থা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজবাড়ির দরবার শরীফে হামলার ঘটনার তদন্ত চলছে। দোষী যারাই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ পুলিশ এমন মানদণ্ড স্থাপন করুক। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছেলে হত্যায় জড়িতদের ফাঁসি চেয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন চাঁখারপুলে গুলিতে নিহত শহীদ আনাসের মা। এই মামলায় আজ সাক্ষ্য দিয়েছেন আরও 3 জন। আন্দোলনে যোগ দেওয়ার আগে ছেলের লিখে আসা চিঠি আদালতে পড়ে শোনান শহীদ আনাসের মা। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে 5 আগস্ট চাঁখারপুলে তার ছেলে সহ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ কনস্টেবল সুজন, নাসিরুল এবং ইমাজ হোসেন। সেখানে এডিসি আক্তার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আনাস হত্যায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক আইজিপি মামুন সহ দায়ীদের ফাঁসির দাবি করেন তিনি। এদিকে রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনাল 2-এ চলছে সাক্ষ্য গ্রহণ ও জেরা। আবু সাঈদ হত্যার ঘটনা সরাসরি সম্প্রচার করা সাংবাদিক মইনুল হককে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। কে কে গুলি করেছে, কিভাবে শহীদ হয়েছে তার বন্ধুদের কাছ থেকে উনি এটা জেনেছেন এবং লাশ নিয়ে উনি বাড়িতে এসেছেন শহীদি মর্যাদায়, অর্থাৎ গোসল না করিয়ে রক্তাক্ত পোশাক পরিহিত অবস্থায় দাফন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি এবং তৎকালীন এখানে পুলিশের যারা কর্মরত ছিলেন, ডিএমপি কমিশনার, উপকমিশনার, সেখানকার একজন ইন্সপেক্টর এবং 3 জন যারা সরাসরি গুলি করেছে কনস্টেবল, তাদের নাম উনি উল্লেখ করেছেন। যেমন বিএনপির ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে আন্দোলনের কারণে 40 দিন কার্যক্রম বন্ধ ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। তবে সে সময় 5 কোটি টাকা তেল খরচ দেখানোর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। সংস্থাটি জানিয়েছে, গাড়ি চালক থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত সবাই এই চুরির সাথে জড়িত। সংশ্লিষ্ট পরিবহন বিভাগও এই বিষয়ে সদুত্তর দিতে পারেনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে মে ও জুনে আন্দোলনে উত্তাল ছিল ঢাকা দক্ষিণ নগর ভবন। সে সময় 40 দিন বন্ধ ছিল সব ধরনের কার্যক্রম। ওই সময় অনেক অফিসার অফিসে না গেলেও তাদের জন্য বরাদ্দ গাড়ির জন্য প্রতিদিন 14 থেকে 15 লিটার তেল খরচ দেখানো হয়েছে। জ্বালানি খাতে খরচ দেখানো হয়েছে প্রায় 5 কোটি টাকা। এমন অভিযোগ পেয়ে রোববার ডিএনসিসিতে অভিযান চালায় দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে 2 সদস্যের দল। এ সময় নথি জব্দ ও চালকদের জিজ্ঞাসাবাদ করে অনিয়মের প্রাথমিক সত্যতা পায় তারা। প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই অভিযোগের সত্যতা রয়েছে। এখানে যে তেলের বিভিন্ন বিল ভাউচার করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ঢালাওভাবে তারা একটা বিল ভাউচার করে নিয়েছেন এবং এটার যেসব বিষয়বস্তু এখানে বিল ভাউচার আনা হয়েছে এটার সাথে বাস্তবতা অথবা যে প্রাথমিকভাবে যেসব বিষয়বস্তু এখানে বলা হয়েছে সবগুলোর এখানে অনিয়মের প্রাথমিকভাবে প্রতীয়মান হয় বলে মনে হচ্ছে। অভিযানের সময় পরিবহন শাখার মহাব্যবস্থাপক অফিসে ছিলেন না। গড়মিলের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারে বলে জানান সহকারী ব্যবস্থাপক। এটা আসলে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা গাড়ি ইউজ করেন, স্যাররা আপনার জ্বালানি ইস্যু করেন, এটা স্যারদের বক্তব্যটা সবচেয়ে জরুরি আর কি। দুদক জানায় জব্দ নথি বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দেয়া হবে। এর ভিত্তিতেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনেকদিন চড়া থাকার পর কিছুটা কমতে শুরু করেছে মোটা চালের দাম। ভারত থেকে চাল আমদানির পর কেজিতে দাম কমেছে 2 থেকে 3 টাকা পর্যন্ত। খাদ্য অধিদপ্তরের দাবি, শুল্কমুক্ত আমদানির সুবিধা মিলছে বাজারে। আপাতত চালের বাজার অস্থির হওয়ার সম্ভাবনা নেই। বেশ কয়েক মাস ধরে স্বস্তি ছিল না চালের বাজারে। চাহিদা মাফিক কেনা গেলেও গুনতে হচ্ছিল বাড়তি দাম। অবশেষে দীর্ঘ 4 মাস পর সরকারের শুল্কমুক্ত আমদানির সুবিধায় চালের দাম কমছে। বাজারে গত সপ্তাহে ভালো মানের মিনিকেট চাল 80 টাকার উপরে বিক্রি হলো, এখন তা কেনা যাচ্ছে 77 থেকে 78 টাকায়। মোটা চালের দাম 1 থেকে 2 টাকা কমে পাওয়া যাচ্ছে 60 টাকার নিচে। তবে বিভিন্ন ব্র্যান্ডের মোরগজাত চালের দাম খুব একটা কমেনি। চালের যে বাজারটা যেভাবে বাড়তে ছিল এখন সে বাড়তিটা নাই। কিছু ইন্ডিয়ান চাল ঢোকাতে
এখন বাজারটা একটা পর্যায়ে নিয়ন্ত্রণে আছে, একটু কমছে, 1 টাকা 2 টাকা প্রত্যেকটা চালের দাম কমছে। বাজার বাড়ার কোনো নেই, তবে এটা একটা তৎপরতার মধ্যে থাকতে হবে সরকারের, কোনো মজুদ যেন না হয়। হিলি স্থলবন্দরে গত 3 সপ্তাহে 50,000 টনের বেশি চাল আমদানি হয়েছে। বন্দরে অপেক্ষায় রয়েছে অনেক চালবাহী ট্রাক। স্থানীয় বাজারে গত মাসে মিনিকেট চাল 74 টাকার উপরে বিক্রি হলেও এখন তা 67 থেকে 68 টাকায় পাওয়া যাচ্ছে। যে চাল প্রথমে যে চাল 70 টাকা 71 টাকা ছিল, সে চাল এখন 66 টাকায় চলে আসছে। 5 টাকা পার কেজিতে, 5 টাকা আরও কমে গেছে। হয়তো আরও 2-4 দিনের ভেতরে আর হয়তো কমতে পারে। খাদ্য অধিদপ্তর বলছে সরকারিভাবে ধান চাল সংগ্রহ ভালো হয়েছে, একই সঙ্গে মজুদও বেড়েছে। টিসিবির মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি, খাদ্যবান্ধব কর্মসূচিও চালু রয়েছে। সব মিলিয়ে বাজার স্বাভাবিক থাকবে বলে আশা তাদের। আমরা ওএমএস কার্যক্রম চালু রেখেছি, টিসিবি আমাদের কাছ থেকে চাল নেয়, খাদ্য মন্ত্রণালয় থেকে টিসিবির কার্যক্রম চালু আছে। এর পাশাপাশি আমাদের সবচেয়ে বড় যে কর্মসূচি, আমরা 55 লক্ষ পরিবারকে এফএফপি মানে খাদ্য সহায়তা গ্রাম পর্যায়ে প্রতিটা পরিবার 30 কেজি করে চাল পাবে, সে কর্মসূচিও চালু আছে। যে চালের বাজার এই মুহূর্তে নিম্নমুখী। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারি গুদামে এখন চালের মজুদ প্রায় 19 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা। আর অক্টোবরের মধ্যে 150 উপজেলায় মিড ডে মিল চালু হচ্ছে বলে জানান বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার সকালে সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার সবশেষ রিপোর্ট অনুযায়ী দেশে বর্তমান সাক্ষরতার হার 77.9%। প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার, এই প্রতিপাদ্যে সোমবার পালিত হবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। জাতিসংঘ ঘোষিত এই দিবসটি 8 সেপ্টেম্বর পালিত হবে বিশ্বব্যাপী। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান, সমীক্ষা রিপোর্ট অনুযায়ী দেশের 22.1% জনগোষ্ঠী এখনও নিরক্ষর, কিন্তু বাস্তবে এই হার আরও বেশি। যদি আপনি খুব রাইগরাস স্টাডি করেন, তাহলে সত্যিকার অর্থে সাক্ষরতা আরও কমও হতে পারে। প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে দেশের 150টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বা দুপুরের খাবার চালু করা হচ্ছে। এর মধ্যে 5 ধরনের খাবার থাকবে। খাবারের বিষয়ে থাকতেছে আমাদের বান, ডিম, মৌসুমি ফল, ফর্টিফাইড বিস্কিট আর ইউএসটি মিল্ক। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা জানান, বছরের 365 দিনের মধ্যে স্কুল খোলা থাকে 180 দিন। এর মানে অনেক অপ্রয়োজনীয় ছুটি রয়ে গেছে। তাই প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার 2 দিন বহাল রেখেই শিক্ষাপঞ্জির অন্যান্য ছুটি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। পড়াশোনা যে হবে, স্কুল কদিন খোলা থাকছে, এর মানে আমাদের অনেক অপ্রয়োজনীয় ছুটি রয়ে গেছে। আমরা প্রথম চেষ্টা করছি ছুটিকে কিছু কমায় নিয়ে আসা যায়। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে, কারণ আমরা বিচ্ছিন্নভাবে করলে হবে না। এটা বেতন গ্রেড বৃদ্ধি সহ 3 দফা দাবিতে সহকারী শিক্ষকদের আন্দোলনের বিষয়ে গণশিক্ষা উপদেষ্টা বলেন, তাদের আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে 580 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় মারা যাওয়া 3 জনের 1 জন পুরুষ, 2 জন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 415 জনই ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 135 জন, যাদের মধ্যে 73 জন পুরুষ এবং 62 জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 34,411 জন, যার মধ্যে 20,592 জন পুরুষ এবং 13,819 জন নারী। লেখক, বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর মারা গেছেন। সকাল 10টায় রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় মারা যান তিনি। বয়স হয়েছিল 94 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন বদরুদ্দিন ওমর। প্রয়োজনে তার দেয়া জবানবন্দি ট্রাইব্যুনালে উপস্থাপন হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। ছিলেন বামপন্থী রাজনীতিবিদ, অনেকেই তাকে মানতেন তাত্ত্বিক নেতা হিসেবে। রাজনৈতিক পরিচয় ছাপিয়ে
তিনি একজন লেখক, গবেষক ও বুদ্ধিজীবী। দেশের রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি দক্ষ বিশ্লেষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। স্বজনেরা জানান, সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে হাসপাতালে ছুটে আসেন রাজনৈতিক ব্যক্তিত্ব, ভক্ত ও স্বজনেরা। আমরা বলতে পারি না উপমহাদেশে এরকম আর কোনো মার্কসিস্ট, আমৃত্যু, কমিউনিস্ট, আপোষহীন মানুষ ছিলেন। এই দেশের ইতিহাস চর্চা, রাজনীতি চর্চা, সমাজ চর্চা, সামাজিক রাজনৈতিক পরিবর্তনের চর্চা যুগ যুগ ধরে বদরুদ্দিন উমরের কাছে ঋণী। সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন দেশের ইতিহাস, স্মৃতিচারণ করেন নানা ঘটনার। পাকিস্তানের দিকে তাড়িয়ে দিয়ে তারা দুধে ভাতে থাকবে বা সেখানে দেশ থেকে নানা রকম নির্যাতন, শোষণ চলে যাবে, সেরকম কিছুই ৭১ সালের পরে বাংলাদেশ আমলে দেখা গেল না। সোমবার সকাল 10টায় সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান স্বজনরা। আগামীকাল সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কমরেড বদরুদ্দিন উমরকে সেখানে রাখা হবে। আমরা তার প্রতি সেখানে গভীর শ্রদ্ধা, শেষ শ্রদ্ধা এবং লাল সালাম আমরা জানাতে চাই এবং তারপরে তাকে দুপুরে তাকে দাফন করা হবে জুরাইন গোরস্থানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে পেশা জীবন শুরু করেন বদরুদ্দিন উমর। বামধারার রাজনীতিতে যুক্ত হয়ে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন তিনি। ২০০৩ সালে জাতীয় মুক্তি কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি হন উমর। এবছর তাকে স্বাধীনতা পুরস্কার দেয় অন্তর্বর্তী সরকার। তবে আজীবন কোনো পদক গ্রহণ না করা বদরুদ্দিন উমর এই পুরস্কার নিতেও অস্বীকৃতি জানান। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার বিরতিহীন সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।